জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। জাতীয় সংসদে পাশ হলো ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য অনুমোদিত এই বাজেটের কার্যক্রম শুরু হবে কাল সোমবার থেকেই। বেলা ১১টার দিকে শুরু হয় বাজেট অধিবেশনের সমাপনী দিনের কার্যক্রম। একে একে উপস্থাপন করা হয় ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি। প্রত্যেকটি দাবির উপর ছাঁটাই ও মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। অধিবেশনের সমাপনী কার্যক্রমের একেবারে শেষ ভাগে নির্দিষ্টকরণ বিল ২০২৪ উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হয় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। আসন্ন বাজেটের আকার বেড়েছে ৪.৬%, যেখানে ঘাটতি ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১০ বছরে বহরে ৩২টি উড়োজাহাজ যোগ করবে বিমান। ২০৩৫ সালের মধ্যে ৪৭টি উড়োজাহাজের বহর হতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এই পরিকল্পনার কথা জানান বিমানের নবনিযুক্ত এমডি। টেকনিক্যাল ত্রুটির কারণে অন টাইম পারফরমেন্স ৬৭% নেমে যাওয়ায় দুঃখ প্রকাশ করে এমডি বলেন, টিকিট নেই কিন্তু সিট ফাঁকা, এই অপবাদ দূর করতে চান তিনি। জানান, চলতি অর্থবছরে বিমানের রাজস্ব আয় ১০,০০০ কোটি টাকা ছাড়াবে, যার মধ্যে কার্গো পরিবহন থেকে আসবে ১২০০ কোটি টাকা। ২০৩৪-২৫ যাতে আমাদের ৪৭টি এয়ারক্রাফট থাকে বিমানবন্দরে, সেই হিসাবে আমাদের বর্তমান ২১টি আছে। ২১টি থেকে ৬টা ফেজ আউট হয়ে যাবে। টোটাল মোট ৩২টা এয়ারক্রাফট আমরা পরিকল্পনা করছি, যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে। গ্রাহকদের কল ড্রপে ক্ষতিপূরণ দিতে মোবাইল অপারেটরদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সারা দেশে শুরু হলো সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে না, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে। তারপর আমরা বিটিআরসির যে টেকনিক্যাল টিম, তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনবো এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের ১ তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট বিভাগে পরীক্ষা স্থগিত রয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিন সকাল থেকেই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। রাজধানীসহ চট্টগ্রামে অনেক সড়কে জলাবদ্ধতা হওয়ায় সৃষ্টি হয় যানজট। এতে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে ঢুকতে দেরি হয়, তবে তাদের জন্য ৩ ঘন্টা সময় দিতে নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এবারে 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী। আগের বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। জ্যামের জন্য আমি আটকা ছিলাম। বাস থেকে নেমে আবার সিএনজি নিয়েছি, সিএনজি থেকে নেমে আবার রিক্সা নিয়েছি, তাও আমি সময় ধরতে পারি না। আমি অলরেডি 10 মিনিট লেট। যানজট আমরা পুরো ভিজে আসছি, আমি আমার ছেলে, এবং আমরা রাস্তায় কিছুই পাই নাই। আমরা অনেকটা হেল্প চাইছি কিন্তু কেউ হেল্প করেনি। বদরুন্নেসা কলেজ থেকে হেঁটে তারপর এখানে আসছি। যানজট ছিল, কোনো শেড নাই, দাঁড়ানোর কোনো প্রসেস নাই। আমার স্টুডেন্টরা সব ভিতরে প্রবেশ করছে। যানজটের জন্য বা বিভিন্ন জলজটের জন্য যদি পরীক্ষা কোনো কেন্দ্রে শুরু করতে দেরি হয়, তাহলে আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। দ্যাট ইজ, যদি কেউ 10:30টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 1:30টায়, যদি কেউ 11টায় শুরু করে তার পরীক্ষা শেষ হবে 2টোয়। আমরা এই ধরনের একটা নির্দেশনা দিছি। এদিকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি টাঙ্গাইলের ভুয়াপুরের শমসের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থী। প্রবেশপত্র না পেলেও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন পরীক্ষার্থীরা, তবে অংশ নিতে পারেননি। তাদের অভিযোগ, কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণ টাকা নেন, কিন্তু নির্ধারিত সময়ে কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। এর আগে অন্য
শিক্ষার্থীর মতো এই 22 শিক্ষার্থী প্রবেশপত্র নিতে গেলে জানতে পারেন তাদের ফর্ম পূরণ করা হয়নি। এছাড়া কলেজ কর্তৃপক্ষ বাড়তি টাকা আদায় করেন বলেও অভিযোগ তাদের। কলেজ কর্তৃপক্ষ বলছে ওই 22 শিক্ষার্থীর ফর্ম পূরণের কোনো তথ্যই জানেন না তারা। তবে ওই কলেজ শিক্ষকের আশ্বাসে পরীক্ষা কেন্দ্রে যান তারা। অ্যাডমিট কার্ডের জন্য আমাদের গেছি, তা বলছে যে না আজকে না পরে এরকম করে শনিবার পর্যন্ত আমাদের আনছে। আমাদের দাবি একটাই, আমাদের জীবন নষ্ট করছে যারা, তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হোক। লোকমান স্যার আমাদের জীবন নিয়ে কেন এরকম খেললো, আমরা বিচার চাই। ও কেমনে ছাড় হলো, আমাদের দুগুণা জীবন কেন নষ্ট করলো, আমরা কি করছিলাম আমাদের বুঝান। আগামী বছর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় আরও এগিয়ে আনা হবে। সম্ভাব্য সময় হতে পারে এপ্রিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার পরীক্ষায় অনুপস্থিত হার 1%। প্রশ্ন ফাঁসের কোনো তথ্য নেই বলেও জানান তিনি। আগামী বছর থেকে আরও সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আমরা এইবারের পরীক্ষাতে যে এই ধরনের অনুপস্থিতি বা সার্বিক তথ্যপত্র পেয়েছি, এটা আসলে তেমন কোনো মেজর কোনো গ্যাপ আমরা সেটা আসলে দেখিনি। 1 জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা। আমরা যতটুকু সরকারি সিদ্ধান্ত সমূহ জানতে পেরেছি, 2025 সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাল থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি ঘোষিত হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এর আগে 25 থেকে 27 জুন আধা বেলা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারই পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে এবার সর্বাত্মক কর্মবিরতি। বৃষ্টিতে সপ্তাহের প্রথম কার্যদিবসে সড়কে বেড়েছে যানজট। রোববার সকাল থেকেই বৃষ্টি হয় রাজধানীতে। জলাবদ্ধতা ও যানজটে বরাবরের মতোই ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার কথা জানান নগরবাসী। 45 মিনিটস আমি ওয়েট করতেছি একটা গাড়ির জন্য, সেই গাড়িটা এখানে এসে পৌঁছাইছি। সব দিক দিয়ে আজকে ঢাকা শহর মোটামুটি কলাপস আর কি। আমাদের গাড়ি পেতে অনেক কষ্ট হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি পাওয়ার জন্য। যেই অবস্থা যানজটের, মানে দাঁড়ানো যায় না, গাড়ি 1 ইঞ্চি হাঁটে না। রিক্সা ভাড়া 10 টাকা, রিক্সা ভাড়া 80 টাকা, 100 টাকা হাঁকায়। ঢাকা সহ সারা দেশে আরও 3 থেকে 4 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। সমুদ্র বন্দর এলাকায় আরও 3 দিন 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। এর প্রভাবে বাংলাদেশের উপর এখন মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে। বিদায় বাংলাদেশের উপরে গত 2 থেকে 3 দিন যাবৎ দেশের উপর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত কোথাও কোথাও এবং কোথাও কোথাও অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। আর যেহেতু বাংলাদেশের উপর বৃষ্টিপাত এখন হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়র জন্য, আমরা গত শুক্রবার থেকে 3 দিনের জন্য একটি ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা জারি করেছিলাম। কাগজপত্র ও ছাড়পত্র চূড়ান্ত থাকার পরও মালয়েশিয়ায় বিপুল কর্মী যেতে না পারার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে। বিচারপতি মুস্তফা জামান ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিমান ঠিক করতে না পারা, মালয়েশিয়ায় নিয়োগকর্তা ঠিক করতে না পারার মতো অব্যবস্থাপনার কারণে যেতে পারেনি এসব রেমিট্যান্স কর্মীরা। সব সেক্টরে সিন্ডিকেট করে দেশকে
পিছিয়ে দিচ্ছে যারা, তাদের শেষ দেখা দরকার বলে শুনানিতে মন্তব্য করেছেন উচ্চ আদালত। তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে, যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। তিস্তা চুক্তি নিয়ে সরকার লুকোচুরি খেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই চুক্তি দেশের কল্যাণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার ভারতের সঙ্গে সাধারণ কূটনৈতিক দর কষাকষি করার ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছে। রেল ট্রানজিটের কোনো সমীক্ষা জনসম্মুখে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে প্রতিবছর হত্যাকাণ্ড সংঘটিত হবার পরেও প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সেই রুটিন আশ্বাস, আর সেটাই এই তাওয়াদের সরকারকে মেনে নিতে হয়েছে। ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কোনো ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ বগুড়ার শেরপুর সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে বগুড়া শহরের বনানী থেকে সাতমাথাগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে বগুড়া শেরপুর সড়কের বনানী এলাকায় রেশম উন্নয়ন বোর্ডের সামনের রাস্তার উপরে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে। গাছের নিচে চাপা পড়ে একটি অটোরিকশা। এতে ওই সড়কের বনানী ও সাতমাথামুখী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অপর লেন দিয়ে 2 লেনের যানবাহনের চাপ বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। এই পথে চলাচলকারী মানুষের দাবি, দ্রুত গাছটি অপসারণ করতে না পারলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে নির্মিত 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। সকাল 8টা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বিদ্যুৎ। এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ 10.2 ইউএস সেন্ট মূল্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করা হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে 214 একর অনাবাদি জমিতে নির্মাণ করা হয়েছে এই সৌর বিদ্যুৎ প্রকল্প, যেখানে বিনিয়োগ 880 কোটি টাকা। বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এদিকে গ্যাস সংকটে চাঁদপুরের 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমেছে অর্ধেকে। লোডশেডিংয়ে কষ্ট পাচ্ছে মানুষ। গত মঙ্গলবার থেকে এখন পর্যন্ত গ্যাস না পাওয়ায় 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গ্যাস টারবাইন ইউনিটে মাত্র 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে একদিকে অল্প টাকায় বিদ্যুৎ উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে সরকার, অপরদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কবলে চাঁদপুরবাসী। কুষ্টিয়ার ভেড়ামারায় ভুতুড়ে বিলের আতঙ্কে হাজার হাজার গ্রাহক। ব্যবহার না করেও মাসের পর মাস গুনতে হচ্ছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। 2টি ফ্যান ও লাইটের বিল যেখানে আগে আসতো 1000 টাকা, সেখানে এপ্রিল ও মে মাসে বিদ্যুৎ বিল এসেছে 4000 টাকা। দিনের পর দিন বিদ্যুৎ অফিসে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের দাবি ভুক্তভোগীদের, আর শিগগিরই এই সমস্যা সমাধানের আশ্বাস ওজোপাডিকোর কর্মকর্তাদের। অন্য মাসে আসে 800-900, এবার এই 2 মাস ধরে অতিরিক্ত বিল আসছে। আমার মে মাসের বিল 300 ইউনিট দেখাইছে, 2288 টাকা আমার বিল আসছে। খালি বাড়িতে কি করে 300 ইউনিট বিল আসে? যারা কারেন্ট বিলগুলো মিটারে দেখতে আসে
এদের গাফিলতির কারণে এই যে এই খেসারত আমাদের দিতে হয়। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে। তো ওই একদিনে কিন্তু হুট করে রেভলিউশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না। ডলার সংকটের দোহাই দিয়ে ঈদের আগে দাম বৃদ্ধি করে এখন কিভাবে দাম কমালো ব্যবসায়ীরা, সেই প্রশ্ন তুলেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। বিকেলে বগুড়া শহরের রাজা বাজারে খুচরা ও পাইকারি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভোক্তার মহাপরিচালক। পরে প্রতি পিস 1 টাকা করে লেবু কেনেন তিনি। এ সময় সাংবাদিকদের বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিযানে BSTI এর অনুমোদনহীন খাদ্য সামগ্রী বিক্রির দায়ে কয়েকজনকে সতর্ক করে এক মশলা ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। ডিমের বাজারের যে অস্থিরতা, ঢাকাতে 180 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছিল, সেই ডিম কিন্তু এখন আপনার মোটামুটি 150 টাকায় চলে আসছে। গভীর রাতে দিনের বেলা তেজগাঁ আড়তে আমরা অভিযান করেছি এবং বাজারটা কিন্তু পড়ে গেছে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে চীনের গুইঝো প্রদেশ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। টানা বৃষ্টিপাতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শিবিং কাউন্টিতে বেড়েছে ওয়াং নদীর পানি। প্লাবিত হয়েছে আশপাশের নিচু এলাকাগুলো। তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পানিবন্দী হাজার হাজার মানুষ। তীব্র পানির তোড়ে ভেসে গেছে ছোট ছোট ঘরবাড়ি, বিধ্বস্ত গুরুত্বপূর্ণ অনেক সড়ক। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। এদিকে জরুরি সহায়তায় $316 মিলিয়ন তহবিল দিয়েছে চীন সরকার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।